ওকে আমি বউ হিসেবে মানি না, মানবো না। আর একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবি না। আমি কি এতটাই জঘন্য? আমার সাথে কি সংসার করা যায় না? একদিন হলোও না বিয়ের, এর মধ্যে ডিভোর্স! বাবাকে কি বলবো আমি? তুই শেষমেশ সিনিয়র মেয়ে বিয়ে করলি? ছি! তার উপর না আছে চেহারা আর না আছে অন্য কিছু। তোর চয়েস এত খারাপ কি করে হলো রে রাকিব, হ্যাঁ? চুপ করবি তোরা? চুপ করবো কেন? তোরে তো তোর বাপ পুরোই জলে ঢোকালো, হ্যাঁ? দ্য মোস্ট হ্যান্ডসাম বয় রাকিব কিনা বিয়ে করলো কালো সিনিয়র মেয়েকে। রাকিবের রাগে ছোঁয়ার শক্ত হয়ে এলো। এমনিতেই বাবার জোরাজোরিতে বিয়েটা করেছে সে, তার উপর বন্ধুদের এমন কথা, কান ঝালাফালা হয়ে গেল যেন। আহা আসি, কি হচ্ছে এসব? তুই চেতস কেন শালা? ওর বউয়ের কি ভাগ নিবি নাকি? তুই কিন্তু বেশি কথা বলছিস, চুপ কর বলছি। কেন, বন্ধুর জন্য জলে নাকি? হ্যাঁ, বন্ধুর জন্য জলে বুঝি। তুই এখানে থেকে যা। দিদারের কথায় কিছু একটা ছিল। আশিক কিছু বলতে গেলে নো মোর টক, জাস্ট গেট আউট, যা এখান থেকে তুই। আশিক চলে গেল। রাকিব চুপ করে আছে, রাগে তার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। দিদার রাকিবের কাঁধে হাত রেখেই বলল, ওর কথায় কিছু মনে করিস না, তুই রুমে যা, ভাবি একা আছে। কিসের ভাবি? আমি ওরে বউ হিসেবে মানি না, আর মানবো না। আশিক তো ভুল কিছু বলে নাই। আব্বা আমার জীবনটাই নষ্ট করে দিল। ভাগ্যের উপর কারো হাত থাকে না, যা হয়েছে মেনে নিতে হবে, তা ভালো। মেনে নিব? ইম্পসিবল। ওই কাইলারে আমি কখনোই মানবো না। আচ্ছা শান্ত হয়, কালো ফর্সা আলোর সৃষ্টি, এসব বললে আলো নারাজ হন। তুই চুপ করবি? এত জ্ঞান শুনতে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যাও, রাতও অনেক হয়েছে। না, আমি ওই রুমে যাব না। ওই মেয়ের মুখও দেখতে ইচ্ছে হচ্ছে না আমার। শুধু শুধু মেয়েটার দোষ দিচ্ছিস কেন রাকিব? তো দিব না আজব? ও কেন বিয়ে করলো আমায়? তা ওকে জিজ্ঞেস করো। এখানে দাঁড়িয়ে এসব কি বললে কি হবে? যা রুমে যা, আর যে ওকে জিজ্ঞেস কর। রাকিব হনহনিয়ে চলে গেল। দিদা রাকিবের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আল্লাহ রাকিবের মাথায় সুবুদ্ধি দাও। আমি আফরিন, পড়ালেখার পর চুকিয়ে বসে আছি। আজ এই যে আমার বিয়ে হলো, তাও কার সাথে? আমার থেকে 1 বছরের ছোট ছেলের সাথে। কালো বলে বরাবরই অবহেলিত আমি। নিজের মা নেই, তবে সৎ মা আছে। সৎ মায়েরা বোধ হয় কখনোই সৎ মেয়েকে দেখতে পারে না। আমার বিয়েটা একটা গোলক ধাঁধার মতো আমার কাছে। হুট করেই হয়ে গেল, কিছু বুঝে ওঠার আগেই। তবে আমার স্বামী যে আমায় মেনে নিতে পারেনি, তা ভালোই বুঝতে পারছি আমি। এই যে বউ সেজে বাসর ঘরে বসে আছি, অথচ তার আসার কোনো খবরও নেই। গাটা ম্যাজ ম্যাজ করছে, ঘুমে চোখ ভেঙে আসছে, কিন্তু ঘুমানো যাবে না। আফরিনের শাশুড়ি পই পই করে বলে গিয়েছে, বড় বউ জামাই না আসা অবধি ভুলেও ঘুমাবে না, জানো তো? এই রাতই হলো মেয়েদের জন্য বিশেষ রাত। তুমি একবার যদি নিজের স্বামীকে খুশি করতে পারো, তাহলে সারা জীবন সে তোমার কথা শুনবে। স্বামী হচ্ছে বড় নিয়ামত, তাকে পায়ে ঠেলে দেবে না। শাশুড়ির এহেন কথায় কি লজ্জা আফরিনের। রাত 1টা বাজতে চলল, এখনো কোনো খবর নেই। আফরিন বারবার ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছে। আমি কি গোসল সেরে নেব? না থাক, যদি সে এসে পড়ে। আফরিনের ভাবনার মাঝে রাকিব চলে এলো। ঠাস করে দরজা লাগাতেই কেঁপে উঠল আফরিন। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। রাকিব এসে জিজ্ঞাসা করলো, কেন বিয়ে করেছিস আমায়? আর ছেলে পাসনি? আমাকে কেন বলির পাঠা হতে হলো? রাকিবের এহেন কথায় আফরিন ভ্যাবাচাকা খেয়ে গেল। আস্তে করে বলল, কি বলছেন আপনি এসব? রাকিব যেন তাচ্ছিল্য করল। তুই কি মনে করিস তোর গেম আমি ধরতে পারবো না? যেই দেখছিস আমার বাবার অনেক টাকা, সেই ঝুলে পড়েছিস আমার গলায়। তোদের মতো মেয়েকে আমার ভালো করেই জানা আছে। আফরিন অবাক হলো, চোখ ছলছল করে উঠল। তা দেখে রাকিব আবারও বলল, তোর এই চোখের পানিতে আমার বাবা মায়ের মন গললেও এই রাকিবের মন গলবে না। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। রাকিব হনহনিয়ে ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালো। অনাকাঙ্ক্ষিত প্রশ্নটা আফরিন তখনই করল। আমায় ঘৃণা করার কারণ? রাকিব থমকে দাঁড়ালো, পিছু ফিরে বলল, আয়নায় নিজের চেহারা দেখ আর বয়সটা মিলা। নিজেই ভেবে দেখ আমার সাথে তোর যায় কিনা। আর কথা বাড়ালো না রাকিব। ওয়াশরুমে ঢুকে গেল। আফরিন সেখানেই ধপ করে বসে পড়ল। চোখের জলে কোল ভিজল। চেহারাই কি সব? আমি তো চাইনি কখনো কারো হতে। ভাগ্য কেন আমায় আবার এক জায়গাতেই দাঁড় করালো? আফরিন নিঃশব্দে কাঁদতে লাগলো। রাকিব বের হলো 8 ঘন্টা পরে। বের হতেই দেখে আফরিন কাঁদছে। রাকিবের মেজাজ খারাপ হলো, তবে কিছুই বলল না। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমায় বিয়ে করেছেন কেন তাহলে, এতই যখন ঘৃণা?
বাবা চেয়েছে তাই জোর করে বিয়ে দিয়েছে, না হয় তোর মতো কুৎসিত মেয়ে রাকিবের বউ হয়? একটা কথা কান খুলে শুনে রাখ, তুই আমার বউ, এটা শুধু বাড়িতেই, আর কেউ যেন না জানে। তোকে আমি বউ হিসেবে মানি না, মানবো না, আর একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবি না। আফরিনের বলার মতো আর কিছুই রইল না। রাত গভীর হলো, আফরিনের কান্নার তো বাড়তে লাগলো। অবশেষে নিজেকে বোঝালো। আমায় ভেঙে পড়লে চলবে না, আমি তো এসবে অভ্যস্ত। চুপ আফরিন চুপ, তুই স্ট্রং। আফরিন উঠে দাঁড়ালো, ওয়াশরুমে পা বাড়ালো, একেবারে গোসল সেরে অজু করে আসলো। তাহাজ্জুদ পড়ে কাঁদতে লাগলো আল্লাহর কাছে। হে আল্লাহ, এতদিন তো ভালোই ছিলাম, সহ্য করে নিয়েছিলাম, তবে এখন কেন এমন করলে? আমি তো বিয়ে করতে চাইনি, আর কত যন্ত্রণা ভোগ করব আমি। সকালে রাকিবের বোনের দরজা ধাক্কাধাক্কিতে ঘুম ছুটল আফরিনের। নামাজ পড়ে ওখানেই ঘুমিয়ে গিয়েছিল সে। শরীর বড্ড ব্যথা করছে তার। ঠিকঠাক হয়ে দরজা খুলল। ভাবি, ঘুম ভাঙলো তোমার? কতক্ষণ ধরে ডাকছি। হই আর কি, কিছু বলবে? মা ডাকছিল, নিচে এসো। তুমি যাও, আমি আসছি। রিয়া ফিরে যেতে গিয়ে আবার থামলো। আফরিনের দিকে ভালো করে তাকিয়ে বলল, এ কি, তুমি তো দেখি কালকের পোশাকেই আছো, চেঞ্জ করনি? আচ্ছা, একেবারে গোসল সেরেই আসো। আফরিনের আর কিছুই বলতে হলো না। দীর্ঘশ্বাস ফেলে গোসল করতে গেল। মেরুন রঙের শাড়ি পরে বের হলো। এসে দেখে বিছানা ফাঁকা। বারান্দা থেকে কথার আওয়াজ আসছে। আফরিন চুল ছেড়ে মুছতে লাগলো। আয়নার সামনে গিয়ে মুখে প্রসাধনী মাখলো। রাকিব ফোনে কথা শেষ করে রুমে আসতে এক অপ্রত্যাশিত ঘটনা দেখল। পিঠ সমান চুল মাজা অবধি ছেয়ে আছে। ঘন কালো চুলের পানিতে ব্লাউজ অনেকটাই ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। রাকিব চোখ ফিরিয়ে নিল। রাকিব, শান্ত শান্ত, এই মেয়েকে তুই মানিস না, ওকে ওর দিকে ফিরেও তাকাবি না। আফরিন আয়নায় রাকিবকে দেখছিল। ওর মুখ ফিরিয়ে নেওয়াতে একটু কষ্ট পেল বোধ হয়। দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বের হলো। আফরিনকে দেখে ও ননদ বলল, ওই তো ভাবি চলে এসেছে। এসো ভাবি, এদিকে এসো। আফরিন মিষ্টি হেসে এগিয়ে এলো। দুজনে কিছুক্ষণ গল্প করলো। রিয়া তুমি বসো, আমি মায়ের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। আফরিন ধীর পায়ে এগিয়ে গেল। মাথায় লম্বা করে ঘুমটা দেওয়া, পরহেজ কার্তা দেখলেই বোঝা যায়। মুখে এক স্নিগ্ধ মায়া তার। আফরিন শাশুড়ির কাছে গিয়ে বলল, মা আমি কিছু করি? শাশুড়ি কিছুক্ষণ আফরিনের দিকে তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে, না করতে পারল না। গোসল করা দেখে মনে মনে তৃপ্তি পেল যেন। নতুন বউ, তোমাকে তেমন কিছু করতে হবে না, তবে চাইলে চা করতে পারো সবার জন্য। আফরিন খুশি হলো ভীষণ। মাথা নেড়ে সম্মতি দিয়ে চায়ের পানি বসালো। আব্বা কোথায় গেছেন মা? তোমার শ্বশুর বাজার করতে গেছে। রাকিব কি উঠেছে? জি। আচ্ছা ঠিক আছে। এর মধ্যে রাকিবের বাবাও চলে এলেন। আফরিন জানিয়ে তাকে দিল। এক এক করে সকলকে দিল। তোমার আর রাকিবেরটা রুমে নিয়ে যাও। কিন্তু মা আমি। যাও। আফরিন আর কি বলবে, মাথার কাপড় টেনে রুমে গেল। রাকিবের মা ওর যাওয়ার দিকে তাকিয়ে বলল, আল্লাহ ওদের তুমি সুখী করো, ছেলেটার বুদ্ধি দাও। তিনি আবারও কাজে মন দিল। আফরিন ছোট ছোট পায়ে রুমে গেল। রাকিব খাটে হেলান দিয়ে ফোন স্ক্রল করছিল। আফরিন গিয়ে চায়ের কাপটা ছোট টেবিলের উপর রাখলো। রাকিব একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আফরিন নিজের কাপটা নিয়ে বারান্দায় চলে গেল। কিরে, সব ঠিকঠাক তো? আর কি ঠিকঠাক হবে, ওরে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। আমি যে কি করে সহ্য করছি, উফ। এভাবে কেন বলছি? যত যাই হোক, মেয়েটা এখন তোর বউ। তাকে এখনো না দেখলেও বুঝতে পেরেছি মেয়েটা খুব ভালো। কি আস্তে আস্তে কথা বলে। তোর এমন বয়ান ভালো লাগে না দিদার, রাখ, মুডটাই নষ্ট করে দিলি। ফোন রেখে দিল রাকিব। মেজাজ গরম হয়ে গেছে তার। চায়ের কাপটা তুলে মুখে দিতেই শরীরের শিহরণ বয়ে গেল। এ যেন অন্যরকম স্বাদ। এটা তো মায়ের হাতের চা না, তাহলে কি ওই মেয়ে? যাই হোক, চাটা ভালোই বানায়। ছেলেটা বড্ড ভুল করেছে, পরে পস্তাতে হবে, তখন কিছুই করার থাকবে না। সূর্য তার কিরণ দিচ্ছে ভালো মতোই। বারান্দায় দাঁড়িয়ে থাকা মুশকিল। আফরিন রুমে চলে আসলো। এসির ঠান্ডা হাওয়ায় গা জোড়ালো। রাকিব একই ভঙ্গিতে বসে। আফরিন খালি পড়ে থাকা চায়ের কাপটা নিয়ে বের হতে গেল। এই মেয়ে শোনো। আফরিন থতমত খেয়ে গেল। এমন ভালো মানুষ সাজার কারণ কি? আফরিন মাথা নিচু করে রইল। তা দেখে রাকিবের আরও রাগ হলো। কালই আমার সাথে উকিলের কাছে যাবে, ডিভোর্সটা অতি দ্রুতই দিতে চাই। ডিভোর্সের কথা শুনে আফরিন চোখ তুলে তাকালো। ততক্ষণে রাকিব ঘুরে গেছে। ইস, যদি দেখতো তাহলে হয়তো ডিভোর্সের কথা মাথায়ও আনতো না। আফরিন ছলো ছলো চোখে রাকিবের দিকে তাকিয়ে প্রস্থান করলো সাথে সাথে। আমি কি এতটাই জঘন্য? আমার সাথে কি সংসার করা যায় না? একদিন হলো না বিয়ের, এর মধ্যে ডিভোর্স। বাবাকে কি বলবো আমি?
আফরিন দ্রুত চোখের পানি মুছল, মুখে হাসি হাসি ভাব করে বলল, জি মা। কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আফরিন থতমত খেয়ে গেল, কিছু বলল না। ভদ্রমহিলা বুঝলো তার ছেলে আবারও কিছু বলেছে, দীর্ঘশ্বাস ফেলে বলল, রাকিবকে ডেকে নিচে এসো, খেয়ে নিবে। আম্মা আপনাকে ডাকছি নিচে। যাও, আসছি। আফরিন যেমন এসেছিল তেমনই যাওয়ার জন্য পা বাড়ালো। তার আগে রাকিব ডাকলো। এই মেয়ে শোনো, আফরিন থমকালো, মাথা নিচু করেই রইল। এমন বউ বউ সাজা বন্ধ করো, বিরক্ত লাগে জাস্ট। আর তৈরি হয়ে থেকো, আমরা উকিলের কাছে যাব। আফরিন এবার মাথা তুলে তাকালো। উকিলের কথাটা বুকে গিয়ে বিঁধল যেন। আমতা আমতা করে বলল, উকিলের কাছে কেন? ন্যাকামি করো আমার সাথে। গতদিন কি বললাম তোমায়, আমি ডিভোর্স দিব। চুপচাপ তৈরি হয়ে থাকবে। আর বাড়ির কেউ যেন একটা কিছু জানে না, জানলে খবর আছে। আফরিনের চোখ ছলছল করে উঠল। ফ্যাস ফ্যাস করে না, কান্না করে দূর হও। আফরিন চলে গেল। সকালের নাস্তা সেরে বের হলো দুজন। কোথায় যাচ্ছিস তোরা? একটু বেরোবো না? আজ তোদের ও বাড়িতে যাওয়ার কথা ভুলে গেছিস? একটু পরেই লোকজন আসা শুরু করবে। তার আগে চলে আসবো। আর দাঁড়ালো না। আফরিন করুণ চোখে শাশুড়ির দিকে তাকালো। ভদ্রমহিলা ছেলেকে কিছু বলতে যাবে, তার আগেই রাকিব তাড়া দিল আফরিনকে। চলে গেল ওরা। এই ছেলে আবার কি কাণ্ড করে বসবে আল্লাহই জানে। আপনাদের বিয়ের বয়স কতদিন? একদিন। একদিন শুনে উকিল সাহেব চশমা ঠিক করে নড়ে চড়ে বসলেন। একদিন হলো বিয়ের, আর আজই ডিভোর্স? একসাথে থাকতে চাই না তাই। থাকার সময় তো পেলেন না, এখন কি করে বলছেন থাকতে চাই না? রাকিবের মেজাজ খারাপ হলো। আফরিন মাথা নিচু করেই বসেছে। রাকিব বিরক্তি চোখে তাকালো। রাকিবের তাকানো দেখে উকিল সাহেব একটু কেশে বললেন, দেখুন, বললেই তো ডিভোর্স হয় না। আপনাদের সময় নেওয়া উচিত। ডিভোর্সই যেহেতু নেবেন, তাহলে বিয়ে করেছেন কেন? আপনি এত কথা জানতে চাচ্ছেন কেন? ডিভোর্সের ব্যবস্থা করুন জলদি। উকিল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। কাগজ রেডি করে সই করতে বললেন। রাকিব ঝটপট সই করে দিল। আফরিনকে সই করতে বলায় সে শুধু হাত কচলাতে লাগলো। ঢং না করে তাড়াতাড়ি সই করো, কাজ আছে আমার। কাপা কাপা হাতে সই করলো আফরিন। ব্যাস, হয়ে গেছে ডিভোর্স। তুমি মুক্ত, যাও। ডিভোর্স হয়নি আপনাদের। তাহলে সই করলাম যে? এটা প্রথম কাগজ। এই কাগজ এখন কোর্টে যাবে। আপনাদের 4 মাস সময় দেওয়া হলো। এই 4 মাস একসাথে থাকতে হবে। যদি 4 মাস পরে এসে মনে হয় হ্যাঁ আপনারা ডিভোর্স চাচ্ছেন, তবেই চূড়ান্ত ডিভোর্স হবে আপনাদের। এবার আসুন। রাকিব তাকে গজগজ করতে করতে উঠল। উফ, 4 মাস একে সহ্য করতে হবে? ধুর। বেরিয়ে পড়লো ওরা। ওরা বের হতেই উকিল সাহেব তাচ্ছিল্য করে বলল, কি দিনকাল আসলো, বিয়ের একদিন হতে না হতেই ডিভোর্স! হ্যাঁ, বিকেলে আফরিনদের বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো ওরা। সময় মতো পৌঁছেও গেল। দুদিন থেকে চলেও এলো। এমনি একদিন সবাই মিলে নাস্তা করছিল। আফরিন তখন শ্বশুরকে বলল, বাবা, আমার একটা আর্জি ছিল। আমার তো পড়াশোনা শেষ, বাসায় সময় কাটে না। আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে চাই। বেশ, তো দাও। পড়াশোনা শিখেছো, নিজের পায়ে তো দাঁড়াবেই। রাকিবের কোনো আপত্তি আছে? রাকিব খেতে খেতেই বলল। তোমাদের কথাই তো শেষ কথা, আমি আর কি বলবো। রাকিব খেয়ে উঠে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে ফিরল। মা, আমি ভার্সিটি যাচ্ছি। সাবধানে যেও। রাকিব যেতে আফরিনও বেরিয়ে পড়লো। তার ইন্টারভিউ আছে। মস্ত বড় অফিসের সামনে দাঁড়িয়ে আফরিন। ঘেমে একাকার সে। বোরখার উপর দিয়ে মুখটা মুছল। আলতো পায়ে অফিসে প্রবেশ করলো। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি। জি বলুন। আজ ইন্টারভিউ নেওয়ার কথা, কোন দিকে বলতে পারেন? বামে গিয়ে ডানে। ধন্যবাদ। আফরিন এগিয়ে গেল। ভেতর থেকে ডাকা হলো আফরিনকে। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ভদ্রলোক আপাদমস্তক আফরিনকে দেখল, যা দেখে আফরিনের গা গুলিয়ে এলো। আসুন, বসুন। আফরিন গিয়ে বসলো। আপনার ডকুমেন্টগুলো দেখি। আফরিন কাগজগুলো এগিয়ে দিল। তিনি অনেক সময় ধরে নেড়েচেড়ে দেখলেন। সার্টিফিকেট তো ভালোই, কিন্তু আপনি এভাবে সংসেজে কাজ করতে পারবেন না। আপনার কথাটা ঠিক বুঝলাম না। এই যে আলখাল্লা পরে এসেছেন, এইসব এই অফিসে চলবে না। আমরা স্মার্ট কাউকে চাচ্ছি। আফরিন ঝট করে উঠে গেল। নিজের কাগজগুলো নিয়ে বলল, আমারও শখ নেই আপনার অফিসে কাজ করার, যেখানে পর্দা করাকে সং বলা হয়। আর যাই হোক, তা কোনো ভালো মানুষের অফিস নয়। আসছি। চরম রাগ দেখিয়ে বেরিয়ে গেল আফরিন। রাগে তার শরীর চলছে। বাসায় সে শাশুড়ির সামনে পড়ল। কি রে মা, চাকরিটা হলো? না মা। ব্যাপার না, একটা হয়নি আর একটা হবে। তুই যা, ফ্রেশ হয়ে নে।
আফরিন অশ্রু চোখে শাশুড়ির দিকে তাকালো। ভেতর থেকে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস। এই মানুষগুলোকে ছেড়ে যেতে হবে ভাবতেই খারাপ লাগলো। রুমে গিয়ে গোসল করে বের হতেই রাকিবের সাথে ধাক্কা খেলো। আউচ! দেখে চলতে পারো না? চোখ কোথায় নিয়ে ঘুরো যত সব। আফরিনকে পাশ কাটিয়ে রাকিব ওয়াশরুমে ঢুকলো। মিনিট 15 পরে বের হলো। আফরিন চুল আঁচড়ে তোয়ালে নেড়ে দিল। আফরিনকে দেখে রাকিব তাচ্ছিল্য করে বলল। কি কাজটা হলো? আফরিন চুপ। আমি জানতাম হবে না। এই চেহারায় আবার চাকরি? আফরিনের খুব খারাপ লাগলো, তবুও কিছুই বলল না। মনে মনে কঠিন এক প্রতিজ্ঞা নিল। এভাবে না, আমি বিসিএস দেব। হ্যাঁ, বিসিএসই দেব। আমিও দেখিয়ে দিব এই চেহারায়ও চাকরি হয়। তারপর থেকে শুরু হলো আফরিনের বিসিএস দেওয়ার লড়াই। এর মধ্যে একদিন বিকেলে আফরিন পড়ছিল। শাশুড়ি এসে বলল, আফরিন মা, জি আম্মা। আমি তোমার শ্বশুর আর রিয়া একটু তোমার চাচা শ্বশুরের বাসায় যাচ্ছি, আজ আসবো না, তোমরা সাবধানে থেকো। আফরিন মাথা নাড়ল। ওরা যেতেই দরজা আটকে চা করে আবারও বই নিয়ে বসলো। সন্ধে নাগাদ কলিং বেলের শব্দে বই রেখে আঁচল টেনে দরজা খুলল আফরিন। এত সময় লাগে দরজা খুলতে? দুঃখিত, পড়ছিলাম। হয়েছে হয়েছে, সরো। আমার বন্ধুরা এসেছে, নাস্তা দাও। বন্ধুদের কথা শুনে আফরিন তড়িঘড়ি করে সরে গেল। রাকিবর বন্ধুদের নিয়ে ঘরে ঢুকলো। দিদার বাদে বাকিরা নতুন। ওদের আড্ডা দেওয়ার মাঝে আফরিন নাস্তা নিয়ে এলো। রাকিবের বন্ধু আরাফাত জিজ্ঞেস করলো, কিরে মামা, কে এটা? নতুন কাজের মেয়ে। আফরিন ঝট করে তাকালো রাকিবের দিকে। রাকিব চোখ ফিরিয়ে নিয়েছে। আফরিনের চোখ থেকে টপ টপ পানি পড়তে লাগলো। বা এত ইয়াং কাজের মেয়ে দেখে মনে হয় না। রাকিব এবার আফরিনকে ধমকে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছো কেন? যাও এখান থেকে। আফরিন লজ্জায় অপমানে দৌড়ে চলে গেল। আহা, এভাবে কেউ বলে? যাই বলিস, মেয়েটার মধ্যে কিন্তু হেব্বি মায়া, কালো হলেও দেখতে সেই। রাকিব কিছুই বলল না। ওদের আড্ডা চললো অনেক সময়। ড্রিঙ্কস করা হলো। বন্ধুরা যেতে হেলে তুলে ঘরে এলো রাকিব। আফরিন ঘুমিয়েছিল খাটের এক কোণে। কাপড় হাঁটু সমান উঠে গেছে, শাড়ির আঁচল সরে গেছে। রাকিব ঢোক গিলে নজর সরালো। কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা সব সময়ই দুর্বল। রাকিব এগিয়ে গেল। ঘুমন্ত আফরিনের দিকে চেয়ে রইল। পায়ে হাত ছোঁয়াতে আফরিন ঝট করে উঠে বসলো। কি 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 করছেন? হুশ। আফরিনের আত্মা কেঁপে উঠল। নেশার ছলে রাকিব আফরিনের আরো কাছে গেল। আফরিন পিছিয়ে গেল। আপনি নেশা করেছেন? চুপ, একদম চুপ। রাকিব আফরিনের শাড়ির আঁচল ধরে টেনে খুলতেই আফরিন চোখ বন্ধ করে নিল। ভয়ে লজ্জায় চোখ থেকে পানি গড়ালো। এসব ঠিক হচ্ছে না, আপনি নেশাগ্রস্ত। কে শুনে কার কথা? আফরিনের উপর ঝাঁপিয়ে পড়ল রাকিব, যেন সে উন্মাদ। অনেকদিনের তীব্র বাসনা পূরণ করতে ব্যস্ত। আফরিন রাকিবের শক্তির সাথে না পেরে হাল ছাড়ল। মনকে বোঝালো রাকিব তার স্বামী। আমার প্রতি তার পূর্ণ হক আছে। আফরিন শান্ত হ, লোকটা তোর স্বামী। অবশেষে রাকিব ক্লান্ত হয়ে থামল। আফরিনের শরীরে অসংখ্য দাগ পড়ল। ব্যথায় শরীর জর্জরিত। রাকিব তখন গভীর ঘুমে। আফরিন ধীর পায়ে উঠল। আলগোছে শাড়িটা পেঁচিয়ে গোসল সেরে আসলো। আয়নায় নিজেকে দেখে তাচ্ছিল্যের হাসি দিল। ফিরে এসে খাটে বসতেই নজর পড়ল রাকিবের উন্মুক্ত পিঠে। ফর্সা পিঠে নখের দাগ বসে গেছে। ঘুম ভাঙতে আপনার কিছু মনে থাকবে না জানি, তবুও এই রাতটা আমার জীবনের শ্রেষ্ঠ রাত হয়ে থাকবে। জ্ঞান থাকা অবস্থায় আপনাকে কাছে পাবো না, বাকিটা জীবন না হয় এই স্মৃতিটুকু নিয়েই কাটবে। সমস্যা কোথায়? একটা সময় আফরিনও ঘুমিয়ে গেল। রাকিবের ঘুম ভাঙলো আগে। শরীরটা ম্যাজ ম্যাজ করছে দেখে উঠে বসলো। হুট করে নজর পড়ল নিজের দিকে। আটকে উঠল রাকিব। পরক্ষণে পাশে থাকা রমণীর দিকে চোখ গেল। আফরিনের গলায় লাল টকটকে দাগ চোখে পড়ল। রাকিব দ্রুত উঠল, আয়নার সামনে দাঁড়াতেই বলল, ও শিট, এটা আমি কি করলাম? নেশার ঘরে? ছি। নিজের প্রতি রাগ হতে লাগলো ওর। গোসল সেরে বের হয়ে দেখলো আফরিন এখনো ঘুমোয়। কেন জানি আর ডাকতে ইচ্ছে হলো না। নিজে বের হলো, ফ্রিজ থেকে খাবার বের করে গরম করলো। নাস্তা সেরে আবার রুমে আসলো। আফরিন ততক্ষণে উঠে গেছে। রাকিবকে দেখে আফরিন নিয়ে গেল। বের হতে গেলেই রাকিব বলল, এই মেয়ে শোনো। আফরিন দাঁড়ালো। কালকে রাতে যা হয়েছে সব ভুলে যাও। আমি ইচ্ছে করে কিছু করিনি। আপনার তাহলে মনে আছে? এই নিয়ে এত প্যানিক নিও না। নেশা একটু বেশি করা হয়ে গেছিল, আর আমার সামনে কখনো আসবে না। এলোমেলো পা ফেলে আফরিন চলে গেল। চোখের পানি মুছে বিড়বিড় করে বলল, বাসরটা আমার হলো ঠিকই, পিচ্চি বরের সাথে, তাও তার অনিচ্ছায়। আম্মা আম্মা আম্মা। আরে পড়ে যাব তো, কি হয়েছে বল। আম্মা, আজ আমি অনেক খুশি। এত খুশি কেন আমার মাটা? আমার চাকরি হয়ে গেছে। তোমার বৌমা এখন
একটা পুরো জেলার ম্যাজিস্ট্রেট। আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর। আফরিন জড়িয়ে ধরল শাশুড়িকে। খুশিতে কেঁদেই ফেলেছে মেয়েটা। শাশুড়ি মুচকি হাসলেন। এই খুশির দিনে কেউ কাঁদে? আমার এত দূর আসার পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি, কখনো ভুলবো না আম্মা। থাকলি মেয়ে। এই নাও মিষ্টি, আগে খাও। সে তো না হয় খেলাম, তা তোর বর জানে? আফরিন মাথা নেড়ে নাক করল। সে কি বউয়ের সাফল্যর কথা বর জানবে না? যা যা রুমে যা, ও রুমেই আছে। আফরিন হেসে মিষ্টি নিয়ে রুমে গেল। রাকিব কার সাথে যেন কথা বলছিল। কথাগুলো শুনে মুহূর্তে ভালো লাগা উধাও হয়ে গেল আফরিনের। চোখে ভিড় করলো জল। আরে উকিল 4 মাস সময় দিছে। 4 মাস হতে আর 1 সপ্তাহ বাকি। উফ, তারপর আমি বেঁচে যাব। ওই মেয়েকে সহ্য হয় না আমার। ভুল করে একবার ইন্টিমেট হয়েছিলাম। ওপাশ থেকে কি বলল জানা গেল না। আরে না, একবারই, তাও নেশা করেছিলাম বলে। না হয় ওর মতো মেয়েকে আমি রাকিব ছুঁয়ে দেখি। আরো কথা বলে কল কাটলো রাকিব। পিছু ঘুরতেই নজর পড়ল আফরিনের ছলছল চোখের দিকে। বিরক্ত হলো রাকিব। এখানে কি? আফরিন হাসার চেষ্টা করলো। এই নিন মিষ্টি খান। রাকিব ভ্রু কুঁচকালো। ভয় নেই, কিছু দেইনি, খেতে পারেন। মিষ্টি কেন? আমার চাকরি হয়েছে, জেলার ম্যাজিস্ট্রেট। রাকিব অবাক হলো। তুমি এবার বিসিএস দিয়েছিলে? হ্যাঁ। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। যোগ্যতার কাছে চেহারা কিছুই করতে পারে না। একদিন বলেছিলেন এই চেহারা নিয়ে চাকরি পাবো কি করে, আর আজ আমি। যাই হোক, আমি গর্ব করছি না, আশা করি আপনিও ভালো কিছু করবেন। আফরিন চলে গেল। দরজা অব্দি গিয়ে আবারও দাঁড়ালো। আর 1 সপ্তাহ আমাকে সহ্য করুন, তারপর আর করতে হবে না। কথাটা ভালো লাগলো না রাকিবের, তবে কিছু বললও না। ধীরে ধীরে সময় গেল। রাকিবের মন গলল না। 1 সপ্তাহ পরে ডিভোর্স পেপার নিয়ে ঠিকই এলো। সাইন করে দাও। কি এটা? ডিভোর্স পেপার। আফরিনের বুক কেঁপে উঠল, অথচ এটাই হওয়ার ছিল। আপনি সত্যি আমায় ডিভোর্স দিচ্ছেন? মিথ্যার কি হলো? আমি কি এতটাই খারাপ? আমার সাথে কি সংসার করা যায় না? না, করা যায় না। দেখছো তোমাকে আর আমাকে, তুমি আমার থেকে বড়। কোন দিক দিয়ে যাও আমার সাথে? হ্যাঁ। আব্বা আম্মা শুনলে কি বলবে? তাদের আমি বোঝাবো, তোমায় চিন্তা করতে হবে না। ডিভোর্স পেপারে সই করে দিবে আর এই বাড়ি থেকে বিদায় হবে। রাকিব হনহন করে বেরিয়ে গেল। আফরিন বসে কাঁদতে লাগলো। অবশেষে চোখের পানি মুছে নিজের সব গোছালো। রাতটা পার করে সকালে সকলের আড়ালেই বেরিয়ে গেল। মায়ের চেঁচামেচিতে ঘুম ভাঙলো রাকিবের। আহা মা, কি হয়েছে? বৌমা কই? চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? আমাদের ডিভোর্স হয়ে গেছে মা, তাই চলে গেছে। ঠাস করে চড় বসালো রাকিবের গালে। মা। মা বলে ডাকবি না, কুলাঙ্কার ছেলে কোথাকার। কোন সাহসে আমাদের না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস তুই? ওরে আমার পছন্দ না মা, আমার জীবন আমি সিদ্ধান্ত নিব। ও বড় হয়ে গেছে এখন, তাই না? ডিভোর্স দিয়ে দিবি? তাহলে একসাথে থেকেছিস কেন? পোয়াতি মেয়েটাকে বের করে দিতে লজ্জা করলো না? রাকিব যেন অবাক হলো। পোয়াতি মানে? হ্যাঁ, মা হতে চলেছে আফরিন। গতকালই বললো আমায়। আমার ছেলে তুই ভাবতেই লজ্জা হচ্ছে আমার। এখন মেয়েটাকে কোথায় খুঁজবো আমি? আল্লাহ। কপাল চাপড়াতে চাপড়াতে চলে গেলেন তিনি। রাকিব কাপা কাপা স্বরে আওড়ালো। আমি বাবা হব? ইয়া আল্লাহ, আমি বাবা হব? কিন্তু আপনি নোকে আমি এখন কোথায় খুঁজবো? রাকিব দৌড়ে রুমে গেল। বাইকের চাবিটা নিয়ে বের হতে গেলেই নজর পড়ল টেবিলের ওপর থাকা কিছু কাগজের দিকে। রাকিব এগিয়ে গেল দেখতে। দেখতে পেল ডিভোর্স পেপার, প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট আর একটা কাগজ। আমার পিচ্চি বর, আপনি যখন এসব দেখতে পাবেন তখন আমি অনেক দূরে। আপনাকে বাধ্য হয়ে বিয়ে করলেও আমি আপনাকে ভালোবাসি। আফসোস, আপনাকে ভালোবাসতে পারলাম না। আমি জানি আমি আপনার সাথে যাই না, তবে আমি বোধহয় ততটা খারাপও নই। আমি ভেবেছিলাম আপনিও একটা সময় গিয়ে হয়তো আমায় ভালোবাসবেন, কিন্তু তার হলো না। মানুষের জীবনের একবারই বিয়ে হয়, আমারও হয়ে গেছে। এই পবিত্র সম্পর্কটাকে আমি ভাঙতে চাই না, তাই ডিভোর্স পেপারে সাইন করিনি। আপনি আমাকে দেখতে চান না, দূরে সরে যাচ্ছি, কিন্তু আপনি আমার স্বামী, আমার অনাগত সন্তানের বাবা হয়েই থাকবেন। ও হ্যাঁ, আপনি বাবা হচ্ছেন, যা আমি কিছুদিন আগেই জেনেছি। নিজের মুখে বলার ইচ্ছে ছিল না। যাই হোক, আমি আপনাকে মুক্ত করে দিলাম। আপনি সব নতুন করে শুরু করবেন আশা করি। ভালো থাকবেন দোয়া করি। আমার সন্তান শুধু আমার। আপনি তার পিতা হলেও তার উপর আপনার কোনো অধিকার থাকলো না। আমি একা হাতেই তাকে তৈরি করব। অন্তত আপনার মতো শিক্ষা তাকে আমি দেব না। সে জানবে না কখনো কে তার বাবা।
আমি নিজেই তার বাবা, নিজেই তার মা। আম্মা আমায় খুব ভালোবাসে, তাকে দেখে রাখবেন। এটি আপনার বিরক্তির কারণ। লেখাগুলো পড়ে রাকিব স্তব্ধ, তার চোখ দিয়ে ঝরছে নোনা জল। আমি এত বড় পাপ করে ফেললাম, তোমায় এখন কোথায় খুঁজবো আমি? আফরিন বাসের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সে সব কিছু ছেড়ে এসেছে, বাবার বাড়িতে যায়নি। আলতো করে পেটে হাত রেখে বলল, সরি বাবু, তুমি চিন্তা করো না, মাম্মা আছে তো। মাম্মা তোমায় সব ভালোবাসা দিবে। তোমায় ঘিরেই হবে মাম্মার পৃথিবী। আমার অনেক দূরে চলে যাব, অনেক দূরে। মা তোমাকে কতবার বলেছি কাজ করো না করো না, তুমি কেন আমার কথা শোনো না বলো তো? তো আর কে কাজ করবে? তোকে বিয়ে করতে বলি তাও তো করিস না, আমার আর ভাল লাগে না। রাকিব মুচকি হেসে বলল, বিবাহিত পুরুষ আবার কি করে বিয়ে করে মা? আর কতদিন আফরিনের আশায় থাকবি? 8-8টা বছর পার হয়ে গেছে। অপেক্ষার প্রহর কি শেষ হয় মা? আমার জীবনে আর কেউ আসবে না, আমার বউ বাচ্চা আছে। তাহলে কি এমনভাবেই কাটাবি? আমাদেরও তো বয়স হয়েছে, আর কতকাল এভাবে থাকবো? চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কথা ঘোরাচ্ছিস কেন? তোকে এভাবে দেখতে ভালো লাগে না বাপ। মা প্লিজ এভাবে বলো না, আমি আফরিনকে ছাড়া আর কাউকে নিজের জীবনে জড়াতে পারবো না। ওকে তো অনেক খুঁজলি, কোথায় আছে, কি অবস্থায় আছে আমরা জানি না, আদৌ বেঁচে? মায়ের কথা আর শেষ করতে দিল না রাকিব, বুকটা তার কেঁপে উঠল। মা কী সব বলছো? ওরা ঠিক আছে। আচ্ছা মা, আমার ছেলে হলো না মেয়ে? কার মতো হয়েছে দেখতে? রাকিবের মা শব্দ করে কেঁদে ফেলল, তার ছেলের একটা ভুলের জন্য হারিয়ে ফেলল ওদের। কথায় বলে থাকতে মূল্য বুঝে না, আমিও থাকতে বুঝলাম না, হারিয়ে ফেলে বুঝলাম। ঠিকই আছে, আমি ভালো স্বামী না, ভালো বাবাও না। রাকিব চলে গেল রুমে। রুমে টানানো ওদের বিয়ের ছবিটার দিকে তাকিয়ে বলল, আর 8টা বছর পার হয়ে গেল, তোমরা কোথায় আছো? কোথায় গেলে পাবো তোমাদের? মাম্মা, আমার বাবা কোথায়? ছেলের কথা শুনে আফরিন চোখ তুলে তাকালো, হেসে বলল। মাহির মায়ের কাছে এগিয়ে গেল। স্নেহার বাবা আছে, সবার বাবা আছে। ও যে স্কুল থেকে নিতে আসছে, কত আদর করে, কিন্তু আমার বাবা তো আসে না মাম্মাম। আফরিনের চোখের কোণে পানি আসলো, কিন্তু তা পড়তে দিল না। ছেলের গালে চুম খেয়ে বলল, আমিই তোমার বাবা, আমিই তোমার মা। না, আমার বাবা লাগবে। বাবা এমন করে না। আমার বাবা লাগবে। আফরিন এবার থমকে উঠল। মাহির চুপ করো, বলছি না আমিই তোমার সব। যাও পড়তে যাও। মাহির কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে চলে গেল। আফরিন ছেলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল। ক্লাস 2 এর বাচ্চা মাহির, ইদানিং সে শুধু বাবার কথা বলে। আফরিন কিভাবে বোঝাবে তার বাবা যে থেকেও নেই? ল্যাপটপটা বন্ধ করে আফরিন ছেলের রুমে গেল। মাহির বারান্দায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর বলছে, বাবা কোথায় তুমি? আমাকে নিয়ে যাও বাবা, সবার বাবা আছে, আমার নেই কেন? মাম্মাও বলে না, সবাই বলে আমি নাকি খারাপ, আমার বাবা নেই তাই। তুমি সবাইকে বলো না বাবা আমি খারাপ না, আমি তোমার কাছে যাব বাবা। ছেলের কথা শুনে আফরিন চমকে উঠল, দ্রুত ছেলের কাছে এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে নিল। আমার সোনার ছেলে কাঁদে না। কে বলেছে তুমি খারাপ? তুমি আমার গুড বয়, আমার লক্ষ্মী ছেলে তুমি। যাও তুমি, তোমার সাথে কথা নেই। মামার উপর রাগ করে না বাবা, দেখোই তো মামার কত কাজ থাকে। মাহির মুখ ঘুরিয়ে নিল। আফরিন মুচকি হাসল। আচ্ছা কি করলে আমার বাবুর রাগ কমবে বলো তো? বাবা এনে দাও। এর উত্তর কি হয় আফরিনের জানা নেই। আচ্ছা বাবাকে দেখাবো। সত্যি? আফরিন মৃদু হাসল। এসো আমার সাথে। এতদিন যা লুকিয়ে রেখেছিল আজ তার সামনে আনতে হবে। আফরিন যেন জানতো এমনটা হবে। নিজের যত্নে রাখা গোপন জায়গা থেকে একটা ছবি বের করলো। এই নাও দেখো। মাহির ছবিটা হাতে নিল। এটা কি বাবা? আফরিন মাথা নাড়ল। মাহির পুলকিত হলো, ছবিতে চুমু খেয়ে বলল, আমার বাবা? আচ্ছা মাম্মা, আমার বাবার সাথে থাকি না কেন? আফরিনের মুখটা মলিন হলো, সংক্ষিপ্তভাবে ছেলেকে কিছুটা বলল। মাহির সাথে সাথে ছবিটা ফিরিয়ে দিয়ে গম্ভীরভাবে বলল, বাবা পচা, আমার বাবার দরকার নেই মাম্মা। আমার মাম্মাকে তারা কষ্ট দেয়, তাদের সাথে আমি থাকি না। এভাবে বলে না সোনা। ছেলেকে জড়িয়ে কাঁদলো নিঃশব্দে। হঠাৎই ফোনটা বেজে উঠল। আফরিন মাহিরকে ছেড়ে কল ধরল। ওপাশ থেকে কি বলল জানা গেল না।
তবে আফরিন খবরটা পেয়ে খুশি নয়। আজ এত বছর সে সিলেট, এখন আবার সেই চিরচেনা শহরে ফিরতে হবে। আম্মা কি বললো? আমাদের ঢাকা ফিরতে হবে সোনা, তোমার মামামের পোস্টিং হয়েছে। মাহিরের মনটাও খারাপ হয়ে গেল। এখানে তো কত বন্ধু। আফরিন একবার ছেলে আর একবার রাকিবের ছবির দিকে চেয়ে বলল, হয়তো আপনি আবার বিয়ে করেছেন, করারই কথা, তবে আমাদের যেন আর দেখা না হয়। আমি আমার বাচ্চাকে নিয়ে ভালো আছি, তাই থাকবো।